কি করব বলুন? এভাবে বেঁচে থাকা যায়? বাবাকে হারিয়েছি খুব অল্প বয়সে। মাকে নিয়েই আমার পৃথিবী ছিল। মাকে হারিয়ে ফেলার পর আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমি আসলে অনেক বেশি মায়ের ন্যাওটা ছিলাম। মা ছাড়া আমি একেবারে অচল হয়ে যাই। জানেন, বড় হওয়ার পরেও আমি কখনো নিজে পছন্দ করে একটা শার্ট পরিনি। মা আমার সব কিছু করে দিত। আমি ছাড়া মায়েরও কেউ ছিল না। বাবা হঠাৎ করে মারা যাওয়ায় মাও আমার উপর নির্ভর হয়ে যায়। কি এক অজানা ভয়ে আমাকে চোখের আড়াল করতেন না কে জানে। এমনকি আমি মা মারা যাওয়ার পরেই সর্বপ্রথম গ্রামে আসি আমার জীবনে। তার আগে আমি জানতাম আমাদের গ্রামের বাড়ি আছে, কিন্তু ঢাকার বাড়ি ছেড়ে মা কখনো আসেননি। নানার বাড়ি, মামার বাড়ি, কারো বাড়িতে যাইনি আমি কখনো। সবাই আমাদের বাসায় যেত ঢাকায়, আমরা কোথাও যেতাম না। মা ভয় পেত যদি আমার কিছু হয়ে যায়। অথচ আমার মা আজ আমাকে ছেড়ে কোথায় শুয়ে আছে কে জানে। আমি পুরো এলোমেলো হয়ে গেলাম। মাকে ছাড়া আমি অচল। নিজেকে ভীষণ নিঃস্ব লাগতো। বেঁচে থাকতে ইচ্ছে করতো না। কষ্ট ভুলে থাকার জন্যই আমাকে অ্যালকোহল নিতে হয়। চন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি নিজেও নিশ্চয় বুঝতে পারেন যে অ্যালকোহল অ্যালকোহল কোনো সমাধান না। টগর বলল, বুঝতে তো পারি, কিন্তু নিজেকে মানাতে পারি না। একদিন হয়তো পারবো, সেদিন একেবারে ভালো হয়ে যাব। চন্দ্রকে বাড়ির সামনে পর্যন্ত দিয়ে এসে টগর দ্রুত পায়ে হেঁটে এলো নিয়াজের সন্ধানে। এসে দেখে নিয়াজ নেই। টগর অবাক হলো। নিয়াজ এখান থেকে কোথায় গেল? কিছু না বলে মনক্ষুণ্ণ হয়ে টগর নিজের বাড়িতে এলো। মাথায় হাজারো চিন্তা খেলা করছে তার। নিয়াজের ভাবনা কিছুতেই মাথা থেকে দূর করতে পারছিল না। চন্দ্র বাড়িতে গিয়ে আগে ভিডিও রেকর্ড দেখতে বসে গেল। চন্দ্র নিশ্চিত ছিল নিয়াজ নিশ্চয়ই টগরের বাড়িতে যাবে, কিন্তু হতাশ হয়ে গেল যখন দেখলো কোনো ফুটেজে নিয়াজের উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চন্দ্র আশাহত হয়ে বসে পড়ল। মন কিছুটা খারাপ হলেও আবার মনে মনে ভালো লাগছে এই ভেবে যে টগর হয়তো অতটাও খারাপ না যতটা সে ভাবছে। পরে মুহূর্তে নিজের ভাবনায় নিজের লজ্জা পাচ্ছে চন্দ্র। টগর ভালো হোক বা খারাপ, তাতে তার কি আসে যায়? সে কেন কিশোরী মেয়েদের মতো এসব নিয়ে ভাবছে? নিজের এই বালখিল্যতায় নিজেই লজ্জা পেল চন্দ্র। ল্যাপটপ নামিয়ে রেখে ছাদে চলে গেল। মাগরিবের আজান দিবে এখন। এলো চুলে চন্দ্র ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সিতারা বানু উঠানে মোড়া পেতে বসে পান ধুচ্ছেন। ছাদে নাতনিকে দেখে ডেকে পড়লেন, লম্বা লম্বা চুল দি সাইরা ছাদে গিয়ে খাড়াই আসস কোন আক্কেলে? আজান দিব এখন, তাড়াতাড়ি নাই মাই। সমত্ত মাইয়া, জিনে আসর একবার লাগলে বিয়ে শাদী হইব আর? শর্মী ঘরের সামনে সিঁড়িতে বসে থেকে হাসতে হাসতে বলল, না হোক বিয়ে সাথে, আমার বাপের কি কম আছে নাকি দাদি? বৈশা বৈশা খাইলেও আমাদের 7 প্রজন্ম খাইতে পারবে। চন্দ্র হাসতে হাসতে বলল, আমরা দুই বোন বিয়ে করবো না দাদি, আজীবন বাপের বাড়িতে থাকবো। বলেই দুই বোন হাসতে লাগলো খিলখিল করে। সিতারা বেগম অভিমান করে বললেন, হ, আমার পোলার অন্ন ধ্বংস কর দুই বোন মিল্লা। এত কইরা ছেলেরে কইতাছি চন্দ্ররে বিয়া দেওয়ানের লাইগা। বিয়ার বয়স চইলা গেলে পরে আর কেউ পুষবো নি? শাহজাহান তালুকদার ঘর থেকে বের হতে হতে বললেন, মা, প্রতিদিন 5-6টা বিয়ের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিই। আমার চাঁদরে তো আর চাঁদটার হাতে তুলে দেওয়া যায় না। চাঁদরে নিতে হলে পোলারে হইতে হবে আকাশের মতো। সবাইকেই চাঁদের যোগ্য হয় মা। সিতারা মুখ ভার হয়ে এলো। মেয়ে নিয়ে এত আহ্লাদ তার ভালো লাগে না। আশেপাশের সব মানুষ সিতারা বানুকে জিজ্ঞেস করে চেয়ারম্যানের বড় মেয়ের বিয়া হয় না কেন। মানুষ তো বুঝে না, চেয়ারম্যান যদি পারতো তার বড় মেয়ের বুকের ভেতরে লুইকা রাখতো। সিতারা বানু বুঝতে পারে না চন্দ্রকে কেন এত বেশি ভালোবাসে বাপ মা দুজনে। দুই মেয়ে নিয়ে ঢাকা থেকে যেদিন শাহজাহান বাড়িতে এলো তখন চন্দ্রর বয়স 4 বছর আর শর্মির 1 বছর। রেহানা আর শাহজাহানের বিয়ের 12 বছর পর চন্দ্রর জন্ম হয়। সিতারা বানুর এখনও স্পষ্ট মনে আছে রেহানার সন্তান না হয় আহাজারি কেমন ছিল। বারবার কনসিভ করতো আর আপনাতেই অ্যাবর্শন হয়ে যেত। এরপর ওরা ঢাকায় চলে যায় ডাক্তার দেখাতে। তারপর ভাবতেই সিতারা বানুর কান্না আসে। চন্দ্র পেটে আসার খবরটাও শাহজাহান তাকে জানালো না, কাউকে জানালো না। ছেলের মাথায় ঢুকেছে নজর লেগে বউয়ের বাচ্চা হয় না। সিতারা বানু তখন খুব কষ্ট পেয়েছেন। ছেলে তাকেও জানালো না। তিনিও কি বাহিরের মানুষ যে তাকে বলা যাবে না? কত বড় প্রাচণ্ড হলে নিজের মায়ের কাছে লুকিয়ে যায় এরকম একটা সুখবর।
ছেলে কি জানে না? তার মাও তো আল্লাহর কাছে কত দোয়া করতেন ছেলের ঘরে যাতে সন্তান দেয় আল্লাহ। চন্দ্র 3-4 মাসের সময় ছেলের মুখ থেকে জানতে পারেন তার নাতনি হয়েছে। নাতনিকে একটু দেখতে কেমন হাপিত্যেশা করেছেন, অথচ ছেলে নাতনিকে নিয়ে বাড়ি আসেনি লোকে নজর দিবে বলে। অবশ্য ছেলের ভাবনাকেও দোষ দিতে পারে না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পাইবই। আবার শর্মী হলো, অথচ শর্মীর জন্মের পর জানতে পারলেন তার আরেক নাতনি হয়েছে। পেটে থাকতে জানতেই পারেননি। 2 মেয়েকে নিয়ে কি যে চিন্তা ছেলের। মাঝে মাঝে সিতারা বানু ভীষণ রাগ হতেন। বাড়ি আসার পর কাজের লোক 2 জন রাখলেন মেয়েদের দেখার জন্য। লোকেরা কত নিন্দে মন্দ তখন। মানুষ বলতো দুনিয়ার আর কারোর যেন বাচ্চা হয় নাই। সিতারা বানু কতদিন ছেলের সাথে এসব নিয়ে ঝগড়া করেছেন। আসলে তার ও হিংসে হতো। তাদের সময় একা হাতে 5-6টা বাচ্চা সামলে সংসারে কাজও করতে হতো নিজেকেই। কাজের মেয়ের কথা তো স্বপ্নেও ভাবতে পারতেন না। আর এখনকার বউরা এত সুবিধা ভোগ করে মানতে পারেন না তিনি। তাই সিতারা বানুর এসব ভাবনার মধ্যে চন্দ্র এসে বলল, তোমার অজুর পানি দাদি, অজু করে নাও। সিতারা বানু অজু করে ঘরে গেলেন। রাতে বিছানায় শুয়ে টগর নিয়াজের কথা ভাবছে। কয়েকবার কল দিয়েছে নিয়াজকে, কিন্তু ফোন অফ। চিন্তা হচ্ছে টগরের ভীষণ। পুলিশ ধরে ফেলেনি তো আবার। ভাবতে ভাবতে চোখে তন্দ্রা মতো এলো। তখনই ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখলো একটা ফুটফুটে পরীর মতো মেয়ে বাবুকে সে ঘাড়ে বসে উঠোনে ছুটোছুটি করছে, আর পেছনে পেছনে চন্দ্র একটা শাড়ি পরে ছুটছে। চন্দ্রর হাতে একটা বাটিতে খাবার। চেঁচিয়ে চন্দ্র বলছে, বাবুকে দাও, ওর খাওয়া হয়নি এখনো। বাবু খিলখিল করে হাসছে। হঠাৎ করেই টগরের তন্দ্রা কেটে গেল। শোয়া থেকে লাফিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো টগর। কি ছিল এটা? এসব কি দেখছে সে? পর মুহূর্তেই মনে হলো এসব অবচেতন মনের কল্পনা। বিকেলে চন্দ্রের বলা কথাটা অবচেতন মন ভুলতে পারেনি। নিজের অজান্তেই মনের একটা অংশ হয়তো এইসব নিয়ে ভাবছে, এজন্যই এই স্বপ্ন। নিজের স্বপ্নের কথা ভেবে নিজেই হাসলো। তারপর উঠে গুনগুন করে গাইতে লাগলো, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়? বাকিরা আর টগর ঘুমাতে পারল না। হিউম্যান সাইকোলজির একটা বই নিয়ে বসে বসে রাতটা কাটালো। শর্মী আর চন্দ্র শুয়ে শুয়ে গল্প করছে। সেই মুহূর্তে শর্মীর ফোন বেজে উঠল। একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। শর্মী রিসিভ করে হ্যালো বলতে উপাস থেকে নিয়াজ খিক করে হেসে বলল, কেমন আছো শর্মী ডার্লিং? কি মনে করছো আমাকে পুলিশ খুঁজতেছে, এই সুযোগ তুমি নিশ্চিন্তে হইবা? তোমার বাপ শান্তিতে ইলেকশন করব। তোমার আমার সব ছবি ভিডিও আমি তোমার বাপের পাঠামো ভাবতেছি। তোমার বাপের খুব অহংকার না? সব গুড়িয়ে দিব আমি। শর্মী শান্ত স্বরে বলল। তুমি কি চাও? নিয়াজ হেসে বলল, চাই তো অনেক কিছু। তোমার তুলতুলে দেহ, তোমার বাপের চেয়ারটা, এই 2টা হলে আপাতত চলে। আমি 100% শিওর আমার নামে পুলিশের কাছে তোমার বাপ অনেক কিছু বলেছে, এজন্যই পুলিশ আমাকে খুঁজতেছে। শর্মী ভেতরে ভেতরে ভীষণ ভয় পেল। নিয়াজের কথা তার মাথায় ছিল না। ভেবেছিল পুলিশ ধরে শয়তানকে সাইজটা করবে, অথচ এখন দেখছি ও বেশ আরামে আছে। নিয়াজ আবার বলল, রাখছি ডার্লিং, তোমার বাপকে ছবি পাঠায়নি। শর্মী কিছু বলার আগেই কল কেটে গেল। শর্মী আতঙ্কিত হয়ে চন্দ্রকে সব খুলে বলল। সব শুনে চন্দ্রও অবাক। আব্বা যদি এসব ঘুণাক্ষরেও টের পায় কত কষ্ট পাবে সেটা ভেবেই চন্দ্র আঁতকে উঠল। ফোনে মেমোরি কার্ডটা লাগিয়ে নিয়াজ সিজ দিতে লাগলো। নৌকোর মাঝি হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ভাইজান কি মেলা খুশি? নিয়াজ বলল, দূর বেটা, খুশির দেখলি কি? আসল খুশি হমু আমার বাপ চেয়ারম্যান হইলে। তার জন্য যা করা দরকার তা করতেছি। নদীর বুকে খোলা নৌকায় বসে আছে নিয়াজ। টগরের ডেরা তার খুব একটা পছন্দ হয়নি। ভাগ্যিস তার বস তাকে নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছিল বলে। মনোযোগ দিয়ে ফোন টিপছে নিয়াজ। সেই মুহূর্তে একটা গুলি সাইন করে এসে নিয়াজের হৃৎপিণ্ড ভেদ করে ভেতরে ঢুকে গেল। ঝপাত করে দেহখানা নদীতে গড়িয়ে পড়ল। চন্দ্র ছুটে গেল বাবার রুমে। গিয়ে দরজা নক করতে শাহজাহান তালুকদার উঠে এলেন। চন্দ্র আমতা আমতা করে বলল, আব্বা আপনার ফোনটা একটু দেবেন, আমার একটু কাজ ছিল। আবার ফোন হাতে নিয়ে চন্দ্র আর দাঁড়ালো না, ছুটে এলো বোনের রুমে। 2 বোন মিলে অপেক্ষা করতে লাগলো কখন নিয়াজের পাঠানো ছবি আসবে। অথচ তারা জানে না নিয়াজ আর সেই অবস্থায় নেই, আর কখনো ছবি আসবে না। চন্দ্র অস্থির হয়ে বসে রইল নিয়াজের মেসেজের আশায়, কিন্তু মেসেজ এলো না। অপেক্ষা করতে করতে শর্মী ঘুমিয়ে গেল। ঘুম এলো না চন্দ্রর চোখে। 2 চোখ ঘুমে ঢুলু ঢুলু, কিন্তু মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে কিছুতেই ঘুমানো যাবে না।
ঘুমন্ত শর্মির মুখের দিকে তাকিয়ে চন্দ্রের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আহা বেচারি, কত স্বপ্ন দেখেছিল নিয়াজকে নিয়ে, বুঝতে পারেনি অপাত্রে ভালোবাসার দান করেছে। আর যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে। এই মুখোশের দুনিয়ায় ভালোবাসা যেন স্বপ্ন, চাইলেই পাওয়া যায় না। ফজরের আজান হচ্ছে চারিদিকে। চন্দ্র ঘুমাচ্ছে না, আর একটা মানুষও ঘুমাচ্ছে না, টগর। সে ব্যস্ততার হিসেব মেলাতে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি তার। সামনে ল্যাপটপে একটা ভিডিও প্লে করে রেখেছে। শর্মির ঘুম ভেঙে গেল হঠাৎ করে। ধরপড়িয়ে উঠে দেখে চন্দ্র সেই আগের মতো বসে আছে। লজ্জা পেল শর্মি। আপা বসে আছে তার কাজে, অথচ সে কিনা ঘুমিয়ে গেছে। চন্দ্র হেসে বলল, কোনো ছবি আসেনি, মনে হচ্ছে না ছবি পাঠাবে। তোকে সম্ভবত ভয় দেখাতে চাইছে, তবে ও যেই ছেলে, ওকে বিশ্বাস নেই। শর্মির বুকের ভেতরে হাতুড়ি পেটা হচ্ছে যেন। কেমন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে বুঝরে। আবার যদি একবার এসব কিছু জানতে পারে, আবার সামনে শর্মি দাঁড়াবে কিভাবে? আবার কি সহ্য করতে পারবে মেয়ের এই বেহায়াপনা? আবার মরেই যাবে লজ্জায় অপমানে। সারা গ্রাম জেনে যাবে এরপর। শর্মি কেমন দম বন্ধ অনুভূতি হচ্ছে। চন্দ্র পিঠে এসে বোনকে জড়িয়ে ধরে। বোনের বুকে পিঠে মালিশ করতে করতে বলে, তুই একদম চিন্তা করবি না, তোর আপা বেঁচে আছে। আমি থাকতে তোর কোনো ভয় নেই, আমি যা করার করব। শর্মির বুক ফেটে কান্না আসছে। বউ উজাড় করে ভালোবাসার পরেও কেন ভাগ্য তাকে এভাবে ঠকালো? সে তো ছলনা করেনি, ধোকা দেয়নি, নিজেদের শত্রু জেনেও ছেড়ে দেয়নি, মন থেকে ভালোবেসেছিল। অথচ বিনিময়ে কি পাচ্ছে সে? শর্মির আর সহ্য হচ্ছিল না এত কিছু। চন্দ্র সময় নিয়ে বোনকে সামলায়। এই সময়টা ভীষণ নাজুক সময়। শর্মিকে ভালো করে কাউন্সেলিং করতে হবে, তা না হলে শর্মি আবারও ভুল পদক্ষেপ নিতে পারে। চন্দ্র নিজেকে সামলে নিয়ে বলল, দেখ, আগে তোকে শক্ত হতে হবে। এই পরিস্থিতি কতটা সেন্সিটিভ আমি জানি, কিন্তু যাই হয়ে যাক, নিয়াজ যাই করুক, তোকে সাহস রাখতে হবে মনে। আব্বার কাছে যদি ছবি পাঠায় নিয়াজ, তখন কি হবে? আব্বা খুব মানসিক আঘাত পাবে। ধর, তোর সাথে অভিমান করবে। নিয়াজ ট্রফি ফেলে চাইবে আব্বাকে ইলেকশন থেকে বিরত রাখতে। তুই যদি ভবিষ্যতে এসব হবে ভেবে মনে মনে কোনো ভুল স্টেপ নেওয়ার চিন্তা করিস, তবে মনে রাখিস, তোর এসব ছবি দেখলে আব্বা হয়তো কষ্ট পাবে, কিন্তু তোর ভুল পদক্ষেপে আব্বা দুনিয়া থেকে চলে যেতে পারে। আব্বা কতটা নরম মনের মানুষ তোর নিশ্চয়ই অজানা না। তোর মনে আছে কখনো তোর আর আমার কোথাও আঘাত লাগলে, রক্ত বের হলে আব্বা পাগলের মতো কান্না করতো? সেই কয়দিন বাড়ি থেকে কবুতরের মাংস ফুরাতো না। কবুতর খেলে রক্ত হয় এই ভেবে কবুতর আনতো আমাদের খাওয়াতে। তোর মনে আছে তোর একবার ওজন অনেকটা বেড়ে যাওয়ায় তুই সিদ্ধান্ত নিলি ডায়েট করার। 4 মাস তুই ডায়েট করলি, ভাত খেলি না। সেই 4 মাস আব্বাও ভাত খায়নি, তোর মনে আছে? সেই তুই যদি ঘুণাক্ষরেও ভাবিস যে এই লজ্জা নিয়ে আব্বার সামনে যেতে পারবি না, এর চেয়ে পৃথিবী ছেড়ে যাবি, তো আব্বা কি করবে তখন? আর মেইন কথা, নিয়াজ এটাই চায়, বুঝলি? নিয়াজ চায় তুই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেল, তাতে আব্বা ভেঙে পড়ুক আর ওরা জিতে যাক। পরিস্থিতি যাই হোক, নিজেকে শান্ত কর। এটাও মনে রাখবি, আব্বার ইলেকশনে জিতে যাওয়ার একটা ধাপ। তুই যদি হেরে যাস, আব্বাও হেরে যাবে। তুই যদি সাহস রাখিস মনে বিপদ মোকাবেলা করার, তো আব্বা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে। শর্মিকা মন হালকা হয়ে গেল বোনের কথা শুনে। সে সত্যি আবারও একটা ভুল ভাবনা ভেবে ফেলেছিল। আবার কথা ম্যাজিকের মতো কাজ করল। শর্মি বোনকে ছেড়ে দিয়ে বলল, এখন আমরা কি করব? চন্দ্র বলল, ইন্সপেক্টরের সাথে কথা বলতে হবে। নিয়াজকে পুলিশ খুঁজছে, জানিস তো? ইন্সপেক্টরের জানা উচিত নিয়াজের এই কাণ্ড। চন্দ্র নির্ঝরকে কল দিল। নির্ঝর তখনও বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ফোন বাজতেই উঠে বসে রিসিভ করে হ্যালো বলতেই শুনল ওপাশ থেকে মেয়েলি একটা কণ্ঠ। চেনা চেনা লাগছে নির্ঝরের। চন্দ্র পরিচয় দিয়ে বলল নিয়াজের কথা। রাতে শর্মিকে যা যা বলেছে সেসব বলল। নির্ঝর অবাক হয়ে বলল, নিয়াজ কল করেছে? কোন নম্বর থেকে? ওর ফোনটাও অফ, ওর সিম কার্ডও ব্যবহার করছে না। ওর নতুন নাম্বার আমাকে এখনই সেন্ড করুন, ওর লোকেশন বের করতে হবে এখনই। চন্দ্রর সাথে সাথে নিয়াজের ফোন নাম্বার পাঠিয়ে দিল। দ্রুত তৈরি হয়ে নির্ঝর বের হয়ে গেল বাসা থেকে। নম্বরটা পাঠিয়ে দিল লোকেশন জানার জন্য। ভেতরে ভেতরে আগে ফুসতেছে, শর্মিকে এভাবে থ্রেট করেছে নিয়াজ। এত বড় স্পর্ধা ওর।
নিয়াজকে একবার ধরতে পেলেই নির্ঝর কী মামলা দিবে ওর নামে সেসব ভাবছে। চোখের সামনে সর্বির বিরক্ত নিয়ে তাকানো মুখখানা ভেসে উঠেছে। নির্ঝরের বুকের ভেতর কেমন ঝড় উঠল হঠাৎ করে। কোমল নির্মল মুখখানা বুঝি এখন আষাঢ়ের আকাশের রূপ নিয়েছে। নিশ্চয়ই খুব কান্না করেছে। কখনো কি নির্ঝরের ভাগ্য হবে শর্মির চোখের জল মুছে দেওয়ার জন্য? জানে না নির্ঝর। থানায় গিয়ে জানতে পারলো নিয়াজের লাস্ট লোকেশান কুশি দেখাচ্ছে। নির্ঝর আবারও কল দিল, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না কেউ। নির্ঝর আবারও কল দিল নিয়াজের নাম্বারে। যত ইনকামিং এবং আউটগোয়িং কল হয়েছে ডিটেলস আনার জন্য। মাথায় রক চেপে বসেছে নির্ঝরের। কিছুতেই আর নিয়াজকে ছাড়বে না সে। নির্ঝরের সামনে কয়েকটা কাগজ ছড়িয়ে রাখা। গভীর মনোযোগ দিয়ে নির্ঝর দেখছে। নিয়াজের ফোনে একটা নাম্বার থেকেই কল এসেছে সবসময়। কিছুক্ষণ ভাবল নির্ঝর। এরপর নিয়াজের আগের নাম্বারের কল লিস্টে নিয়ে বসলো। এখানেও এই নাম্বারটা আছে, কিন্তু কল ডিউরেশান খুবই কম বলে নির্ঝর এই নাম্বার তখন স্কিপ করে গেছে। নির্ঝর নাম্বারটাই কল দিল। রিং হলো কিন্তু রিসিভ করলো না কেউ। কিছুক্ষণ ভেবে নির্ঝর সেই নাম্বারটা ডিটেলস আনার জন্য বলল। মিছিমিছি এক সময় টগরকে সন্দেহ করেছে সে। নীলির মৃত্যুর কোনো সমাধানও করতে পারল না। নির্ঝরে নিজের উপর নিজের রাগ হচ্ছে। কেন কোনো ক্লু পাচ্ছে না সে। তার উপর নীলির মৃত্যুর আগের রাতে যেই খুন হলো তারও সমাধান হয়নি। নিজেকে কেমন লুজার মনে হচ্ছে নির্ঝরে। চোখে যখন আধার দেখছে নির্ঝর, সেই সময় থানায় ফোন এলো নদীতে এক জেলের জালে একটা লাশ উঠেছে। আর লাশটা নিয়াজের। নির্ঝর ভয়ানকভাবে চমকালো। নিয়াজের লাশ মানে? এক মুহূর্ত দেরি না করে নির্ঝর বের হয়ে গেল। যেতে যেতে চন্দ্রকে কল দিয়ে সবটা জানালো। শর্মি তখন বারান্দায় দাঁড়িয়ে আছে। শুভ্রর ভেজা কাপড় শুকাতে দিয়ে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর কল এসছে শুনে শর্মি আর ভেতরে এলো না। মন কেমন করছে কে জানে। নিয়াজ হয়তো সবাইকে সব দেখিয়েছে, সেটাই বলছে ইন্সপেক্টর। শর্মি বাহিরের দিকে তাকিয়ে রইল। মা উঠানে বসে ইলিশ মাছ কাটছে। দাদি বসে বসে মরিচের বোটা ছাড়াচ্ছে। মনার মা উঠান ঝাড়ু দিচ্ছে। কত ব্যস্ত সবাই সবার কাজে, অথচ কেউ জানে না তাদের মধ্যে থেকেও একটা মেয়ের বুকের ভেতর বিষাদের বন্যা বয়ে যাচ্ছে। নিজেকে বড় অসহায় লাগছে। মানুষ এরকম ছলনা কিভাবে করতে পারে? ভালোবাসা নামক অভিনয় করে কিভাবে? বাবুল দাস এসে শর্মিকে ডেকে বলল, জননী, এক কাপ কড়া লিগারে চা দিতে পারো? শর্মি বাবুল দাসের দিকে তাকালো। বাবুল দাস শর্মির শুকনো মুখের দিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। এরপর নরম স্বরে বলল, আচ্ছা থাক, লাগবো না। শর্মি মলিন হেসে বলল, কেন কাকু, আপনি একটু বসেন, আমি চা করে দিচ্ছি। বাবুল দাস নরম স্বরে বলল, আমার জননীর কি মনটা খারাপ? এরকম মুখ কালো করে তো থাকে না আমার মা। শর্মির কেমন মায়া হলো। না, সব মানুষ একরকম হয় না। কেউ সত্যি সত্যি ভালোবাসে। এই যে বাবুল কাকা বুঝ জ্ঞান হওয়ার পর থেকে বাবার সাথে আছেন। বাপ মা নেই, বিয়ে থা করেননি। সেই কোন কালে শাহজাহান তালুকদার তার মায়ের চিকিৎসার সময় সাহায্য করেছেন। তারপর মা মরে যাওয়ার পর থেকে চেয়ারম্যানের কাছে পড়ে আছে। ওই যে জামিলা, আজ কত বছর ধরে পড়ে আছে এই বাড়িতে। কোনো প্রতিদান চায় না এখন আর। প্রতিদিনই নিজে থেকেই শর্মির চুলে তেল লাগিয়ে দেয়। এরাও তো ভালোবাসে। এদের ভালোবাসা কি সুন্দর, কোনো ছলনা নেই, অভিনয় নেই। ভাবতে ভাবতে শর্মি বের হলো। ভেতরে তখনও চন্দ্র ফোনে কথা বলছে। শর্মি বের হয়ে এলো। বাইরে এসে দাঁড়াতেই চন্দ্র চিৎকার শুনতে পেল। আপ্পা আপ্পা করেছি। চন্দ্র চিৎকার করতে করতে বের হলো ঘর থেকে। বাবুল দাস বলল, স্যার তো কাচারি ঘরে গো মা, কি হয়েছে? হাঁপাতে হাঁপাতে চন্দ্র বলল, কাকু, নিয়াজ আছে না, ওর নাকি খুন হয়েছে। ওর লাশ আজ সকালে পাইছে পুলিশ। শর্মির হাত থেকে চায়ের পাতিল পড়ে গেল মাটিতে। বাবুল দাস তার জায়গায় দাঁড়িয়ে রইল। সবাই সবার জায়গায় স্থির, শুধু হতবম্ব হয়ে গেল শর্মি। চন্দ্র দাঁড়ালো না আর। ফোন হাতে নিয়ে এক ছুটে গেল বাবাকে খবর দিতে। শাহজাহান তালুকদার কিছু কাগজপত্র দেখছে বসে বসে। চন্দ্র হাঁপাতে হাঁপাতে এসে বলল, আবার নিয়াজের মার্ডার করা হয়েছে। শাহজাহান তালুকদার চমকে গেলেন। নিয়াজ? নিয়াজ নেই মানে? শাহজাহান তালুকদারে কাঁচতে লাগলো। চন্দ্র ছুটে গিয়ে বাবার জন্য পানি আনে। চন্দ্র পানি আনতে গিয়ে চন্দ্র এক মুহূর্ত থমকে দাঁড়ায়। তারপর পানি এনে দেয় বাবাকে। শাহজাহান তালুকদার নিচের সামনে রাখা কাগজপত্র সব কিছু তাড়াহুড়ো করে গুছিয়ে রাখতে গিয়ে একটা ছবি অনাকাঙ্ক্ষিতভাবে চন্দ্রর সামনে পড়ে যায়। পাসপোর্ট সাইজের একটা ছবি।
চন্দ্র ছবিতে চোখ বুলায়। ছোট্ট একটা মুখ দেখা যাচ্ছে। হেসে উঠে চন্দ্র। এটা তার ছবি। চন্দ্র বলল, আমি গুছিয়ে রাখতেছি, আপনি বসেন আব্বা। শাহজাহান তালুকদার উঠে দাঁড়িয়ে বলল, না লাগবে, তুই যা বাড়িতে, আমি সব রাখতেছি। আর বাবুলকে বল আসতে, খানের সাথে দেখা করতে যাব। চন্দ্র অবাক হয়ে বলল, খানের সাথে? শাহজাহান তালুকদার হেসে বলল, তার এত বড় শোকের দিন, এখন যত শত্রুতা থাকুক তবুও মানুষ তো আমরা। তুইও আয় না মা আমার সাথে, বাবা মেয়ের একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। চন্দ্র এক মুহূর্ত ভাবতে লাগলো। মন বলছে যাওয়া উচিত, একটা রহস্যের গন্ধ পাচ্ছে সে, কিন্তু শর্মির কাছেও থাকা উচিত এখন। শর্মিকে রেখে যেতেও ইচ্ছে করছে না। পর মুহূর্তে মনে হলো বাড়িতে সবাই আছে এখন, শর্মিকে একটা কাজে ব্যস্ত রাখলেই হবে। চন্দ্র জানালো সেও যাবে। চন্দ্র চলে গেল বাড়ির দিকে। শাহজাহান তালুকদার সব ব্যাগে ঢুকিয়ে রেখে গায়ের পাঞ্জাবি বদলে নিলেন। বাবুল দাস 2 মিনিটের মধ্যে ফিরে এলো। তার মনটা খারাপ। শর্মিকে কেমন বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখছে। এই মেয়ে দুটো তার বড় আদরে। একজনকে ঘাড়ে আর একজনকে কোলে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতেন। এদের জন্য ঘোরা হতেন। দুজনকে সাঁতারও শিখিয়েছেন তিনি। লম্বা চওড়া এই বাবুল দাস এই 2টা পরীর ছানার সামনে এলে একটুখানি হয়ে যেতেন নুয়ে। তার কাছে এরাই তার প্রতিমা। তিনি হিন্দু, ওরা মুসলমান হতে পারে, কিন্তু তার প্রতি মেয়ে দুটোর অথবা মেয়েদের জন্য তার ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। শাহজাহান তালুকদার জিজ্ঞেস করলেন, মন খারাপ কেন তোর? বাবুল দাস হেসে বলল, কিছু না, এমনি চলেন। চন্দ্র তৈরি হয়ে এলো। এক ছুটে গিয়ে একটা 3 পিস পরে এসছে। গায়ের টপস পাল্টে কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে চন্দ্রের। বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে কাদের খানের বাড়িতে হাজির হলো। এই বাড়িতে কখনো আসা হয়নি চন্দ্র। সব সময় বাহিরে থেকে দেখেছে, কখনো ইচ্ছে হয়নি ভেতরে এসে দেখার। বুঝদার হওয়ার পর থেকেই দেখেছে বাবার সাথে লড়াই এদের সাথে। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছেন কাদের খান। কাদের খানের এই বাড়িটি বাইরে থেকে বোঝা যায় না কতটা জৌলসপূর্ণ। ভেতরে এসে চন্দ্রের চক্ষু কপালে। পুরো বাড়ি ইন্টেরিয়র দিয়ে ডিজাইন করা। বিশাল বড় এই বাড়িতে নানান রকম শোপিস লাইটিং দিয়ে সাজানো। দেখেই মনে হয় ভীষণ রুচিশীল মানুষ। চন্দ্র কেমন ভালো লাগতে শুরু করলো। শাহজাহান তালুকদার দেখেই কাদের খান উঠে দাঁড়ালো। দুজন হ্যান্ডশেক করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে কাদের খান বলল, বস তালুকদার। শাহজাহান তালুকদার সোফায় বসতে বসতে বলল, কিভাবে এসব হলো? কাদের খান বিমর্ষ সুরে বলল, এ তো হওয়ারই ছিল। আমি ছেলেকে মানুষ করতে পারিনি তালুকদার, অমানুষ হয়ে গেছে আমার ছেলে, শাস্তি পেয়েছে তালুকদার। তবুও কেন আমার বুকটা এরকম খা খা করছে বলতো? বেঁচে থাকতে আমি কখনো ওকে প্রশ্রয় দেইনি, কখনো কোনো সাহায্য করিনি, কখনো ভালো করে কথা বলিনি, অথচ আজ ইচ্ছে করছে ছেলেটার সাথে একটু কথা বলি। আমাকে গতকাল খবর পাঠিয়েছে টগর দিয়ে একজন ভালো লয়ার দেখার জন্য। আমি সোজা নিষেধ করে দিয়েছি, যেই ছেলে অসৎ সঙ্গে পড়ে খারাপ কাজে যুক্ত হয় সেই ছেলের জন্য আমি একটা কাজও করতে রাজি না। এতদিন তো মন দুর্বল হয়নি, আজ কেন এমন লাগছে বলো তো? মনে হচ্ছে আমি যদি এতটা কঠোর না হতাম ছেলেটা বেঁচে থাকতো। আবার বিবেক বলছে যা হয়েছে ঠিক হয়েছে, পাপের শাস্তি পেতেই হয় এভাবে। একটা অপরাধী কমেছে সমাজ থেকে, এটাও তো আনন্দের ব্যাপার। চন্দ্র অবাক হলো নিয়াজের বাবার কথা শুনে। এই মানুষটাকে সে সব সময় খারাপ জেনে এসছে, অথচ তার চিন্তা ভাবনা কত উন্নত। এরকম একটা মানুষের ছেলে হয়ে নিয়াজ এতটা বকে গেল। শাহজাহান তালুকদার বলল, তুমি সেই আগের মতোই আছো নীতিবান। কাদের খান মৃদু হেসে বলল, নীতিবান হয়ে লাভ কি হলো তালুকদার? ছেলেকে তো মানুষ করতে পারলাম না। চন্দ্রের হঠাৎ করে মনে হলো তার বাবা আর কাদের খান একে অন্যকে যেন খুব ভালো করে চেনে, কিন্তু কিভাবে? যদি ভালো করে চিনেই থাকে তবে এত শত্রুতা কেন? চন্দ্র এসব ভাবছে সেই মুহূর্তে টগর এসে চন্দ্রের পিছনে দাঁড়িয়ে পড়ল। কি ভাবছেন? চমকে উঠে চন্দ্র তাকিয়ে দেখে টগর দাঁড়িয়ে আছে পেছনে। টগরকে দেখতেই বুকের ভেতরে কেমন একটা কাঁপুনি শুরু হলো চন্দ্র। কেমন লজ্জা এসে ভর করলো তার মধ্যে। আশ্চর্য তো, চন্দ্র বুঝতে পারছে না এরকম বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করছে কেন। টগর চন্দ্রের খুব কাছে এসে দাঁড়িয়েছে। টগরের বডি স্প্রে মৃদু ঘ্রাণ পাচ্ছে চন্দ্র। কেমন জানি লাগছে চন্দ্রর। নিজেকে নিজে ধমকে দিল চন্দ্র। সে তো টিনেজ মেয়ে না, তবু কেমন কেন হচ্ছে। টগর হেসে বলল, কথা বলবেন না বলে ঠিক করেছেন নাকি? চন্দ্র মুচকি হেসে বলল,
না তা না, আপনি এখানে কখন এলেন? টগর হেসে পড়ল। আপনি এসেছেন, আমি আসবো না তা কি হয়? চন্দ্র ভুকুটি করতেই হেসে পড়ল। আচ্ছা রাখবেন না প্লিজ, আমি অনেক আগেই এসেছি। গেট দিয়ে আপনি ঢোকার সময় এক নজর দেখে ছুটে এলাম আপনার সাথে দেখা করতে। চন্দ্র নিজেকে কেমন লাজুকতা মনে হচ্ছে, এরকম তো সে ছিল না। টগর তার সাথে দেখা করতে এসছে শুনে এমন লজে লাল হওয়ার কি আছে? টগর হেসে বলল, আপনার দুই গাল পাকা টমেটোর মতো হয়ে গেল যে হঠাৎ করে, কোনো কারণে কি আপনি লজ্জা পাচ্ছেন? চন্দ্র নিজেকে সামলে পড়ল, না ওসব কিছু না, রোদের মধ্যে হেঁটে এসেছি তাই আর কি। টগর হেসে পড়ল, আপনাকে একেবারে লজ্জাবতী লতার মতো লাগছে, ভীষণ সুন্দর। চন্দ্র হেসে সরে গেল সেখান থেকে। সে খেয়াল করছে আব্বা তিন চারবার তার দিকে তাকিয়েছে। বাবুল কাকা আবার পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এর আগে কারোর সাথে চন্দ্রকে কথা বলতে দেখেনি, তাই দুজনকে অবাক হচ্ছে। দুজনেই কি মনে করবে ভেবে চন্দ্র সরে গেল ভেতরের দিকে। শাহজাহান তালুকদার বিরক্তিতে নিয়ে টগরকে দেখছে। টগর হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। সে শাহজাহান তালুকদারের সাথে তাকিয়ে থাকার এই খেলাটা খেলতে চায়। কতক্ষণ তিনি তাকিয়ে থাকতে পারে তার দিকে? শাহজাহান তালুকদার চমকে গেলেন কিছুক্ষণ পর। একটু আগে এই ছেলেটার চোখে যেই সারল্য ছিল, মুহূর্তেই সেই চোখে রাজ্যের কঠোরতা ফুটে উঠল। কিভাবে? এ যেন অন্য মানুষ। এই মাতালের সাথে চন্দ্রর এরকম হাসি মুখে কিসের কথা? কিভাবে চেনে সে চন্দ্রকে? টগরের সাথে কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাওয়া শাহজাহান তালুকদার, বাবুল দাস কারোর নজর এড়ায়নি। শর্মিকে বসে দেওয়া হয়েছে ছোট মাছ কাটাতে। বুকের ভেতর ক্ষণে ক্ষণে ঝড় উঠছে শর্মি। নিয়াজ নেই, নিয়াজ আর কোনো দিন ফিরে আসবে না। কি আশ্চর্য! শর্মি তো খুশি হওয়ার কথা, তবুও কেন দুঃখ হচ্ছে? যেই মানুষ তার ভালোবাসাকে অপমান করেছে, তাকে সবার চোখে খারাপ বানাতে চেয়েছে, তার জন্য মনের ভেতরে কোথায় এখনও কিছুটা ভালোবাসা লুকানো ছিল? কোথায় ছিল? কেন ছিল? কেন শর্মির এত কষ্ট হচ্ছে? একটা মিথ্যে বিয়ে খেলা খেলেছে নিয়াজ তার সাথে, অথচ শর্মি কি অবলীলায় তাকে স্বামী বলে জেনেছে? সেই প্রতারককে কেন মনে পড়েছে? কেন চোখে জল আসতে চাইছে? ভালোবাসা এত অদ্ভুত কেন? আকাশে মেঘের আনাগোনা বেশ ভালো দেখা যাচ্ছে। মেঘের গা ঘেঁষে এক ফালি রোদ এসে নিয়াজের মুখের উপর পড়ল। গভীর মনোযোগ দিয়ে নিঝড় নিয়াজের ডেড বডি পর্যবেক্ষণ করছে। নিয়াজের পরনে একটা আকাশি রঙের টি শার্ট আর ধূসর রঙের জিন্স প্যান্ট। গুলি বুক ফুঁড়ে বের হয়ে গেছে, হয়তো পানিতে পড়েছে বুকটা এফোড় ওফোড় করে দিয়ে। গুলিটা পেলে জানা যেত কোন পিস্তল থেকে শ্যুট করা হয়েছে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি লেগে আছে নিয়াজের। মৃত্যুর আগ মুহূর্তেও বেশ উৎফুল্ল ছিল নিশ্চয়ই। নিঝড়ের আফসোস হলো নিয়াজের জন্য ভীষণ। সে যেই মানুষটাকে দারুণভাবে ভেঙে চুরমার করে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে, কারো কাছে সেই মানুষ পরম আরাধ্যা। যস্ত্র একটু ছোঁয়া পেতেই কেউ কেউ আজীবন তপস্যা করতেও রাজি। প্রেম ভালোবাসা ব্যাপারটা এমন কেন? কেউ পায় না, আবার কেউ হেলায় হারায়। কেন ভুল মানুষের সাথেই ভালোবাসা হয়? নিয়াজের পকেট সার্চ করে কিছু পাওয়া গেল না, নিয়াজের ওয়ালেটও না। নিঝড়ে সন্দেহ হতে লাগলো, অ্যাটলিস্ট ওয়ালেট তো সাথে থাকার কথা। একটা বাড়তি সুতাও নেই সাথে, ফোনও না। নিয়াজকে পুলিশ খুঁজছিল সেদিন রাতের নিউজটা দেখার পর থেকেই। সেই নিয়াজ এখানে খুন হলো কেন? তবে কি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হয়ে আসবে বলে নিয়াজকে পথ থেকে সরিয়ে দিয়েছে কেউ? নিয়াজকে পেলে নিশ্চয়ই অনেক তথ্য বের হয়ে আসতো। নিয়াজের ডেড বডি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। নিঝড় লাশ পাঠিয়ে দিয়ে নিয়াজদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। টগর চা নিয়ে এসছে। বাবুল দাস তীক্ষ্ণ দৃষ্টিতে টগরকে পর্যবেক্ষণ করছে। এতদিন এই ছেলেটাকে সব সময় মাতাল বলে মনে করেছে, অথচ আজকে তাকে অন্যরকম লাগছে কেন? এর চোখের ভাষা যেন অন্যরকম, কেমন করে তাকিয়ে আছে চেয়ারম্যান সাহেবের দিকে। চন্দ্র পুরো বাড়ি ঘুরছে, বিশেষ করে নিয়াজের স্ত্রীর সাথে দেখা করতে চাইছে। ভেতরের দিকে অনেক মানুষ দেখতে পেল নিয়াজের খুনের কথা শুনে হয়তো আত্মীয়রা আসছে। এর মধ্যে একজন মহিলাকে দেখলো আলুথালু বেশে ফ্লোরে বসে আছে দেয়ালের সাথে হেলাতে। কেউ একজন তার মাথায় তেল পানি দিচ্ছে। দেখেই বুঝতে পারছে চন্দ্র মহিলা নিয়াজের মা হবে। চন্দ্রর খানিকটা আফসোসও হলো, কেন এরকম ভুল পথে যায় মানুষ, যেখানে তার জন্য বাবা মা পরিবার সবাইকে কষ্ট পেতে হয়। এদিক ওদিক দেখে একজন বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলো চন্দ্র,
নিয়াজের স্ত্রী কোথায়? মহিলা বলল। আপনি কি? কেন আপনি জানেন না? ওর বউ তো আজ 1 বছর ধইরা বাপের বাড়িতে থাকে। আর আইব না নাকি? এখন তো আর আসবই না এই জীবনের জন্য। চন্দ্র চলে গেল। তার আর দেখার কিছু নেই। চন্দ্র ভেতরের দিকে যেতে দিতেই টগর এলো। এসে চন্দ্রর সাথে গল্প জুড়ে দিল। চন্দ্রর বুকের কাঁপুনি থামছে না। টগর আর চোখে চারদিকে তাকাচ্ছে। খানিক পরে দেখতে পেল বাপুলদার দরজার আড়ালে এসে দাঁড়িয়ে আছে। টগরে ভীষণ হাসি পেল। চন্দ্রকে বুঝতে দিল না বাবুলদার শেষে পাহাড় দিচ্ছে যে। চন্দ্রর কিছুক্ষণ পরে মনে হলো আব্বা আছেন এখানে। আব্বা যদি দেখেন তাহলে খারাপভাবে নিবে ব্যাপারটা। চন্দ্র টগরের সাথে কথা শেষ করে ভেতরে গেল। এর মধ্যে নিঝর এলো নিয়াজের বাড়িতে। এসে দেখে দুই প্রতিদ্বন্দ্বী একই সাথে বসে আছে। দুজনের সামনে চায়ের কাপ রাখা আছে। মোরা বাড়িতে নাকি চুলা জ্বালায় না, এরা চা খাচ্ছে। নিঝরের মাথায় এই প্রশ্নটা এলো কেন সেটাও বুঝতে পারছে না। কোনো রকম প্রতিক্রিয়া না জানিয়ে ভেতরে গেল। হাসি মুখে বলল, দুজন একসাথে? বাহ, দেখতে তো ভালোই লাগছে। শাহজাহান তালুকদার গম্ভীর হয়ে বললেন। কিছু জানা গেছে ইন্সপেক্টর? নিঝর বলল, নিয়াজকে গুলি করা হয়েছে। ডেড বডি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি এসেছি কিছু জিজ্ঞাসাবাদ করতে। কাদের খান সোজা হয়ে বসে পড়ল। বসুন ইন্সপেক্টর। নিঝর সোফায় বসতে বসতে চারিদিকে তাকালো। বেশ সুন্দর করে সাজানো ঘরটা। এই ঘরটার বিশেষত সম্ভবত এটা যে কেউ আসলেই হাগে চারিদিকে চোখ বুলালে এর সৌন্দর্য দেখতে। নিঝরও ব্যতিক্রম না। চারিদিকে তাকিয়ে পড়ল। নিয়াজ সম্পর্কে যা যা জানেন সবটা আমাকে বলুন। আমাদের ইনভেস্টিগেশনের জন্য সব জানা দরকার আমার। আশা করছি এখন আর কোনো কথা লুকাবেন না, কাউকে বাঁচানোর চেষ্টা করবেন না। কাদের খান দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আমার কখনোই কিছু লুকানোর মতো ছিল না, এখনো নেই। কি জানার আছে আপনার? নিঝর জিজ্ঞেস করলো। নিয়াজ কাদের সাথে চলাফেরা করতো আপনিও জানেন, গ্রামের সবাইও তেমন জানে নিয়াজ কি কাদের সাথে জড়িত ছিল। ওর কাছে কারা কারা আসতো, ও কাদের সাথে কথা বলতো। চন্দ্র আর টগর দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে ভেতরের দিকে। কাদের খান এক নজর টগরের দিকে তাকিয়ে পড়ল। ও তো বাড়িতে তেমন একটা থাকতো না। বাড়িতে ওর সাথে টগর ছাড়া অন্য কেউ কখনো দেখা করতে আসতো না। সবসময় টগরই আসতো। অন্য দুই একবার এসেছে হয়তো, আমার অত তো খেয়াল নেই। চন্দ্র এক নজর টগরের দিকে তাকালো, মনে মনে বলল, সব মিথ্যে হোক, টগর সব অপরাধের ঊর্ধ্বে হোক, এই মানুষটার দিকে তাকালে কেন আমার এমন লাগে? আমি নিজেও জানি সে ক্রাইমের সাথে জড়িত, তবুও কেন আমার বুকের ভেতরে এমন উথাল পাথাল ঝড়? কেন এত হাহাকার হচ্ছে? টগর আগের মতো নির্বিকার দাঁড়িয়ে আছে। নির্ঝর টগরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই হাসি বলে দিল, তুমি আবারও ফেঁসে গেছো। টগরের চেহারায় কোনো অভিব্যক্তি নেই, কোনো প্রতিক্রিয়া নেই, যেন তাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। কিছুই জানে না সে। নির্ঝর জিজ্ঞেস করলো, নিয়াজের রুমটা আমিও একটু চেক করতে পারি? কাদের খান অনুমতি দিয়ে দিল। নির্ঝর টগরকে বলল, এবার কে বাঁচাবে তোমাকে? টগর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি যা যা জানতে চান বলুন, আমি আর কিছু লুকাবো না। নিয়াজের বস সম্পর্কে যতটুকু জানি সবই বলবো আপনাকে। চন্দ্র চমকে উঠল টগরের এই সহজ স্বীকারোক্তি সুরে। নিজের অজান্তে এই দুই চোখ টলমল হয়ে গেল। চন্দ্র টলমল চোখের দিকে তাকিয়ে টগর মুচকি হাসলো, মনে মনে বলল, তুমি আমার জন্য কেন কাঁদছো? বোকামে। ভুল মানুষের সাথে মনের লেনাদেনা করতে নেই, জানো না? আমাদের হৃদয়ের লেনাদেনা এই জন্মে হবে না। তুমি ওই দূর আকাশের চাঁদ, আমি বামুন হয়ে কিভাবে হাত বাড়ানোর দুঃসাহস করব? শাহজাহান তালুকদার উঠে দাঁড়িয়েছে। চন্দ্র কাদের খানের থেকে বিদায় নিয়ে বের হয়ে এলো। ফেরার সময় চন্দ্রর কাছে বাবাকে কেমন গম্ভীর মনে হলো। হয়তো নিয়াজের আপার সাথে কিছু হয়েছে, তাই গম্ভীর হয়ে আছে। চন্দ্র আর কিছু জিজ্ঞেস করলো না। তার নিজেরও ভালো লাগছে না। কেন সব এলোমেলো লাগছে এরকম? সে নিজেও তো চেয়েছে টগরের থেকে সবটা জানতে, অথচ কেন আজ তার এত অস্থির লাগছে টগরের স্বীকারোক্তি শুনে? কেন মন বলছে টগরের কাছে ছুটে যেতে? এই অবাধ্য মনকে ফেরাবে কীভাবে চন্দ্র? চলতে চলতে চন্দ্র হঠাৎ করে মনে হলো টগরের সামনে কোনো বিপদ নেই তো। নিয়াজ তো একটা চুনোপুটি ছিল। আসল রাঘব বোয়াল নিজেকে নিরাপদে রাখার জন্য যদি টগরকেও শেষ করে দেয়। চন্দ্র বাড়িতে এসে ফোন খুঁজতে লাগলো। কোথায় রেখেছে ফোনটা? টগরকে কল দিয়ে সাবধানে থাকতে বলবে বলে।
আশ্চর্য, চন্দ্র কোথাও তার ফোনটা খুঁজে পাচ্ছে না। নেই, নেই, কোথাও নেই। চন্দ্র খুঁজতে খুঁজতে বাবার রুমের দিকে গেল। বাইরে থাকতেই শুনতে পেল বাবার চাপা কণ্ঠ। সেই কণ্ঠে গভীর আঘাত ফুটে উঠেছে। বাইরে থেকে চন্দ্র কিছুই স্পষ্ট শুনতে পেল না। চন্দ্র গিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসল। শর্মী শশাকুচি করছে। অদ্ভুত রকমের শান্ত লাগছে চন্দ্রর কাছে শর্মীকে। গভীর মনোযোগ দিয়ে শর্মী শশাকুচি করছে। চন্দ্র কী দিয়ে কথা জিজ্ঞেস করবে খুঁজে পেল না। শর্মীর মনের অবস্থা কেমন তা আগে জানা উচিত। এদিক ওদিক তাকিয়ে শুভ্রকে না দেখে জিজ্ঞেস করলো, শুভ্র কোথায় রে? শর্মী শান্ত স্বরে বলল, আব্বার রুমে। চন্দ্র জিজ্ঞেস করলো, কি করছে ওখানে? চপিং বোর্ড থেকে চোখ না তুলেই শর্মী বলল, ও তো আব্বার রুমে ছিল, মার কাছে বসেছিল। আব্বা বাইরে থেকে এলো সবে মাত্র তোর সাথে, তারপর রুমেই গেল। চন্দ্র হালকা হেসে বলল, কি রান্না হয়েছে আজ? খুব ক্ষুধা লেগেছে। শর্মী যন্ত্রের মতো বলল, মা গরুর মাংস রান্না করেছে, বড় বড় আলু দিয়ে লাল লাল গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে লতি। চন্দ্র হেসে বলল, ইস, অ্যালার্জিতে ধুল পরিমাণ। শর্মী কিছু বলল না। শাহজাহান তালুকদারের রুমের দরজা খুলে গেল। শুভ্র আর রেহানা বের হয়ে এলো। শুভ্রর মুখ থমথমে হয়ে আছে। কোনো সমস্যা হয়েছে শুভ্রর? নিজের কষ্ট হলেই শুভ্রর মুখটা এমন দেখায়। চন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শর্মীকে বলল, ভাইয়ের কি হয়েছে রে? ওর মুখটা এমন দেখাচ্ছে কেন? চকিতে শর্মী ভাইয়ের দিকে তাকালো। কিছুক্ষণ আগেও তো হাসি মুখে ছিল। মাকে রান্না করতে দেখে শর্মীর গা ঘেঁষে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। শর্মী বুঝতে পেরে একটা বাটিতে 4 পিস মাংস আর 3 পিস আলু নিয়ে দিয়েছে ভাইকে। তৃপ্তি নিয়ে খেয়ে মায়ের কাছে গিয়েছিল। হঠাৎ কি হলো? শর্মী চিন্তিত হয়ে বলল, ঠিকই তো ছিল আপা, আমাদের রুমে কি হয়েছে যার জন্য ও এমন করে আছে? আব্বা মা কোনো কথা বললে তা তো বুঝবে না যে কোনো কথাতে কষ্ট পাবে, তাহলে ওনারা তো আর মারামারি করবে না যে তার জন্য এভাবে মন খারাপ করে থাকবে। চন্দ্র 2 চোখ জলজল করে ওঠে। পর মুহূর্তেই মনে পড়তেই শর্মীকে জিজ্ঞেস করে, আমার ফোনটা দেখেছিস? শর্মী মাথা নাড়িয়ে না বলে। চন্দ্র আবারও জিজ্ঞেস করে, তোর কাছে টগরের ফোন নাম্বার আছে? শর্মী মাথা নাড়ায়। চন্দ্র আবারও অস্থির হয়ে যায় টগরের চিন্তায়। শর্মী চন্দ্রের এই অস্থিরতা দেখে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে আপা? চন্দ্র অস্থির চিত্তে পড়ল, আমার মন কেমন করছে। টগরের নিশ্চয়ই কোনো বিপদ সামনে। শর্মী কিছুক্ষণ চন্দ্রের দিকে তাকিয়ে বলল, তুই কি টগরকে নিয়ে একটু বেশি ভাবছিস না পা? যতটা না ভাবলেও চলে, তার চাইতেও একটু বেশি চিন্তা করছিস মনে হচ্ছে। চন্দ্র থতমত খেয়ে গেল শর্মীর কথা শুনে। শর্মী ভুল কিছু বলেনি। সে নিজেও বুঝতে পারছে সে তো টগরকে অপছন্দ করত, শত্রু ভাবত। কিন্তু সেই মনোভাব কিভাবে এত দ্রুত বদলে গেল? কেন মন টগরের উপর মুগ্ধ হচ্ছে? টগরকে একজন মাতাল, একজন ড্রাগ সেলার, একজন খারাপ লোক, অথচ মন কিনা তার জন্য কাঁদছে। সেই প্রথম যেদিন টগর চন্দ্রকে তার বাড়িতে সাথে করে নিয়ে গিয়ে এক বাসায় চন্দ্র টগরের সাথে হানিজি লাগতে পেরে একটা মেয়েকে ডেকে এনেছে যাতে চন্দ্র বিব্রত না হয়, তখনই কেন জানি মনে হয়েছে যে মানুষ একটা মেয়ের একা পেয়ে সুযোগ না নিয়ে তার সম্মান, তার স্বস্তির কথা চিন্তা করে আর একটা মেয়েকে ডেকে আনে, সেই খারাপ মানুষ হতে পারে না। সেই প্রথম চন্দ্র মুগ্ধ হলো টগরের প্রতি। একটা মানুষ মায়ের পেট থেকে খারাপ হয়ে আসেনি, পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করেছে। হয়তো সৎসঙ্গে গেলে আবারও ভুল পথে ফিরে আসবে। চন্দ্র চায় টগর ভালো হয়ে যাক। কেন চায়? তার উত্তর চন্দ্র জানে না। শর্মীর দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, আমি জানি আমাকে এরকম কাজে মানায় না, কিন্তু আমি কি করব শর্মী? আমি মনকে মানাতে পারছি না। টগর ভীষণ একা একজন মানুষ। একটু ভালোবাসা, একটু যত্ন পেলে আমার মনে হয় সে সেরে উঠবে, সব অন্যায় ছেড়ে দেবে। আমার কোনো দায় নেই ওকে ভালো করার, তবু আমার মন ওকে ভালো বানাতে চায়। আমার মনটা এমন কেন আমি জানি না। শর্মী মনে মনে হাসলো, মনে মনে বলল, আপা তুই তো আজীবনই এমন ছিলি, কারো কষ্ট সহ্য করতে পারতি না। একবার রমজানের ঈদের আগের দিন কিছু লোক এলো আমাদের গ্রামে। নদীতে ঘর ভেঙে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সাহায্য চাইতে এসেছিল। টাকা পয়সা, খাবার, পুরনো কাপড় সব কিছু নেই ওনারা। সেই ঈদে অনেক দোকান ঘুরে তুই গোলাপি রঙের একটা জামা নিয়েছিলি। সাহায্য চাইতে আসা লোকেদের কথা শুনে তোর বয়সী একটা মেয়েকে দেখে মার দেওয়া পুরনো জামা কাপড়ের সাথে নিজের ঈদের জামা জুতো দিয়ে দিলি। মা যত নিষেধ করলো
শুনলি না? আব্বার থেকে সেই ঈদের সালামি অগ্রিম নিয়ে ওদের দিয়েছিলে। বাসা ভিক্ষা করতে আসা মহিলারা এলেও এখনও জিজ্ঞেস করে মাকে, আপনার বড় মেয়ে আসে নাই বাড়িতে? ওনারা চালের জন্য এলে এক মুঠো চাল দেওয়ার পরিবর্তে এক পট করে চাল দিতে। দাদি বলতো, তোর মতো 5 ঘর থেকে চাল দিলে মানুষের আর ভিক্ষা চাইতে হবে না। সেদিন তুই যে টগরের দুঃখে এভাবে জড়াবি না, তা তো হবে না। দুপুরে খাবারের পর সবাই নিজের রুমে শুয়েছিল। চন্দ্র ফোন খুঁজতে খুঁজতে কাচারি ঘরে গেল। সকালে নিয়াজের মৃত্যু সংবাদ দিতে আব্বার কাছে কাচারি ঘরে গিয়েছিল। তারপর আর ফোন আনেনি ওখান থেকে। হঠাৎ করে মনে পড়েছে চন্দ্রর। কাচারি ঘরে গিয়ে দেখে ঘর খালি। শাহজাহান তালুকদার ঘরে আছেন, বাবুল দাস নেই কাচারি ঘরে। চন্দ্র অনেকক্ষণ খুঁজে চাবি পেল। আলমারি খুলে চন্দ্র ভেতরে ডয়ার টান দিল, ডয়ারে তালা দেওয়া। চাবি এখানে নেই আলমারির চাবির সাথে। চন্দ্র খুঁজতে লাগলো চাবি। সকালে আব্বা চাবি এখানেই কোথাও রেখে গেছেন। খুঁজতে খুঁজতে চাবি পেল শাহজাহান তালুকদারের চশমার বাক্সের মধ্যে। ডয়ারে অনেকগুলো ব্যাগে ভর্তি কাগজপত্র, সব ব্যাগের উপর নাম লিখে রাখা আছে। চন্দ্র ফোন খুঁজতে খুঁজতে একটা ব্যাগ পেল চন্দ্রলেখা। ব্যাগটা খুলতে কিছু কাগজপত্র পেল। মেয়ের নামে দেওয়া কিছু জায়গা জমি, দোকানের দলিলপত্র সব এখানে রাখা। আপন মনে খুঁজতে খুঁজতে চন্দ্র কিছু ছবি খুঁজে পেল। ছবির দিকে এক নজর তাকিয়ে বুক কেঁপে উঠল চন্দ্র। এগুলো কার ছবি? এই ছেলেটা কে? বর্ষে যে মেয়েটা সে, কিন্তু তার তো মনে নেই এরকম কিছু কখনো কেউ বললেন না তো এরকম কিছুর কথা। চন্দ্র জানে না তার জন্য এরকম কত চমক অপেক্ষা করছে। খামের ভেতর অনেকগুলি ছবি। বিয়ের শাড়ি পরে চন্দ্র বসে আছে, মুখে আলপনা আঁকা, লাল রঙের বেনারসি শাড়ি পরনে। পাশেই বর্ষে যে বসে আছে, একজন মুখে রুমাল দেওয়া, পরনে শেরওয়ানি। ছেলেটাকে চন্দ্র বুঝতে পারছে না। সবগুলো ছবিতে ছেলেটার মুখে রুমাল দেওয়া। কি আশ্চর্য! বর্ষে যে বলে কি মুখে রুমাল দিয়ে বসে থাকতে হবে? খুব একটা মানুষ নেই ছবিতে, তবে যারা আছে তাদের দেখে চন্দ্রের আত্মারাম খাঁচা ছেড়ে যেতে চাইছে। একটা ছবিতে চন্দ্রর বাবা আছে আর ওর বরের পাশে শাহজাহান তালুকদার, রেহানা বেগম, আরও একজন মহিলা। সবচেয়ে হতভম্ব করার ব্যাপার হচ্ছে এই ছবিতে চন্দ্রর আর বরের পাশে একটা ছবিতে টগরও আছে। একটা ছবিতে চন্দ্র পাশে বর বসে আছে, বাবা, মা, টগর, এক মহিলা সহ সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা। চন্দ্র আর সহ্য করতে পারছে না। মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে চন্দ্র। কেউ তাকে কিছু জানেনি কেন? কে এই ছেলেটা? কাকে প্রশ্ন করবে চন্দ্র? কি লুকাচ্ছে বাবা মা তার থেকে? চন্দ্র সবসময় ভাবতো বাবা মা তার কাছে সবচেয়ে বেশি ফ্রি, অথচ এখন মনে হচ্ছে বাবা মাকে সে এখনো চিনতেই পারেনি। কিন্তু টগর কিভাবে এই ছবিতে এলো? চন্দ্র সব রাগ গিয়ে পড়ল টগরের উপর। টগর সব জানে, জেনেও সে কেন চন্দ্রকে কিচ্ছু বলেনি? সবাই চন্দ্রর সাথে মজা নিচ্ছে। একটা ছবি নিজের কাছে রেখে চন্দ্র সব আগের মতো রেখে দিল। মোবাইলটাও পেল ওখানে। মোবাইলটা বের করে চন্দ্র ছবিটা নিয়ে বাড়ির দিকে গেল। শর্মির রুমের দরজা বন্ধ। ভেতরে শর্মি বসে আছে, রুম অন্ধকার করে। জানলায় মোটা পর্দা দেওয়া, মাথার উপর খুব স্পিডে ফ্যান ঘুরছে। শর্মি দুই চোখ যেন বাধা মানছে না। এ কি যন্ত্রণা তার! কাউকে কিছু বলতে পারছে না, সহ্য করতে পারছে না। ভাগ্য কেন তাকে নিয়ে এভাবে খেলছে। আজ খুবই জখম এলো, অথচ ওর মৃত্যু সংবাদে শর্মিকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কেন এরকম লাগছে? মনে হচ্ছে তার দেহে প্রাণ নেই। ওই জঘন্য লোকটাকে কেন এরকম পাগলের মতো ভালোবেসেছে শর্মি? যে তাকে বিপদে ফেলতে চেয়েছিল, সবার কাছে ছোট করতে চেয়েছিল, তার জন্য কেন আজ শর্মি দুই চোখে বর্ষণ হচ্ছে? মন এত অবাধ্য হলো কেন? কেন সহ্য হচ্ছে না শর্মির এসব? কেমন ডুগরে কাচ্ছে শর্মি। শর্মির রুমের দরজা বাহিরে চন্দ্র নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার বোনটা যে মনের ক্ষত লুকিয়ে রাখতে চাইছে চন্দ্র বুঝতে পারল। তাই নিজেও আর শর্মিকে ডাকলো না। রুমে গিয়ে চন্দ্র টগরকে কল দিল। টগরের ফোন সুইচ অফ। কয়েকবার ট্রাই করেও পাচ্ছে না চন্দ্র। বাধ্য হয়ে বিকেলে তৈরি হয়ে নিল টগরের বাড়িতে যাওয়ার জন্য। কাচারি ঘরের সামনে যেতেই দেখল বাবুল দাস দাঁড়িয়ে আছে, গম্ভীর মুখে দাঁড়িয়ে কিছু ভাবছে। চন্দ্র বাবুল দাসকে দেখে হেসে বলল, কি হয়েছে কাকু? বাবুল দাস কোমল গলায় বলল, কি আর হবে গো মা জননী, গরিবের কিছুই হয় না, না মরণ হয় আর না বাইচে থাকুন। চন্দ্র হেসে বলল, আব্বার সাথে ঝগড়া হয়েছে বুঝি? বাবুল দাস মাথা নিচু করে বলল, ভগবান জানেন আমার মনে আপনাকে লাইগা কত ভালোবাসা, মানুষের আমি জানাইতে চাই না, আমার ভগবান জানলেই হইল।
অথচ স্যারেরা আমারে কয় আমি না কি আপনাকেও খেয়াল রাখি না। চন্দ্র মুচকি হেসে বলল। আব্বা ওসব রাগের কথা পাত্তা দিয়েন না তো কাকু। বাবুল দাস বলল। আপনি কি কোনোখানে যাইতেছেন? চন্দ্র বলল। আমি একটু টগরের কাছে যাইতেছি কাকা। বাবুল দাস বলল। জননী, দুপুরে খাওয়া হয় নাই, একটু যদি খাওয়ানোর ব্যবস্থা কইরা দিতেন। চন্দ্র এক মুহূর্ত চিন্তা করে আবারও বাড়িতে এলো। বাবুল দাসের জন্য চন্দ্র খাবারের ব্যবস্থা করে বের হতে যেতেই শাহজাহান তালুকদার এলো। চন্দ্রর ইচ্ছে করছে না বাবার সাথে কথা বলতে এই মুহূর্তে। কেন তা বাবা তার কাছে কোনো কিছু এভাবে গোপন করতে চাইছে? এই কি চন্দ্র সেই বাবা যার কাছে সব কিছু ঊর্ধ্বে তার চন্দ্র? আজ কেন মনে হচ্ছে সেই বাবাকে চেনে না? আসলেই বাবাকে চেনে না চন্দ্র, নয়তো সারা জীবন জেনে এসছে যেই কাদের খান তাদের শত্রু, অথচ আজ বাবার ব্যবহার দেখে মনে হচ্ছিল বাবা আর কাদের খানের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাহলে কেন বাবার সাথে সম্পর্ক এত খারাপ হলো? কেন দুজনের যোগাযোগ নেই এখন? কই, কখনো তো জানতে পারিনি এসব কিছু। চন্দ্র বের হতে গেল। শাহজাহান তালুকদার মেয়েকে ডাকলেন। বাইরে তখন রোদ মরে এসছে, কেমন সোনালি রাঙা রোদ। এই আলোয় চন্দ্রকে অদ্ভুত রকম সুন্দর লাগছে। শাহজাহান তালুকদার বললেন, আমি একটু কাদের খার বাড়িতে যাব, তুমিও চলো আমার সাথে। চন্দ্র অন্যদিকে তাকিয়ে বলল, আমি একটু বের হব আব্বা। শাহজাহান তালুকদার জিজ্ঞেস করলেন, কোথায় বের হবে এখন? চন্দ্র কিছু বলল না। মুহূর্তেই শাহজাহান তালুকদার চমকে উঠে বললেন, তুমি টগরের সাথে দেখা করতে যাচ্ছ না তো? চন্দ্র কিছু বলল না। আব্বার ব্যবহার তার কাছে ভীষণ খাপছাড়া লাগছে। হঠাৎ করে শাহজাহান তালুকদার ঠান্ডা মাথায় বললেন, চন্দ্রমা, আমি চাই না তুমি টগরের সাথে কথাবার্তা বলিস। ওই ছেলেটা একটা আস্ত মাতাল, অভদ্র, ড্রাগস অ্যাডিক্টেড। এই ধরনের ছেলের সাথে আমার মেয়ে মিশবে, এটা আমার পছন্দ না মা। চন্দ্র কিছু বললে না। তাকে যেতেই হবে। যেই ছবি বাবা লুকিয়ে রেখেছে সেই ছবি কাহিনী চন্দ্রকে জানতেই হবে। টগর ছাড়া অন্য কেউ পারবে না চন্দ্রকে এই সত্যি জানাতে। তাছাড়া টগরকে সাবধান করতে হবে। চন্দ্র বলল, কাকুকে নিয়ে যান আব্বা, আমি যেতে পারবো। শাহজাহান তালুকদার বললেন, তুমি এবং শর্মী দুজনেই আমার সাথে যাবে ব্যাস। চন্দ্র অবাক হয়ে বাবার দিকে তাকালো। বাবার গলা শুনে শর্মীও বের হয়ে এলো। বাবা কি বলছে চিৎকার করে। বাইরে আসতেই শাহজাহান তালুকদার বলল, শর্মী, তৈরি হয়ে নাও, আমরা খানদের বাড়িতে যাব। নিজের লাশ এসেছে, এটা সামাজিকতা পালন করা গ্রামের প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব। তোমরা আসো আমার সাথে। শর্মীর পা মাথ থেকে মাথা পর্যন্ত কেমন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেল। এটাই শেষ দেখা হবে নিয়াজের সাথে শর্মীর। একসময় যার সাথে সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল এই দুই চোখে, সেই দুই চোখে তাকে শেষ দেখা দেখতে যাচ্ছে। যার হাত ধরে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, আজ তার লাশ দেখতে যাবে। এর থেকে নির্মম আর কি হতে পারে? চন্দ্র নিয়াজের বাড়িতে যাওয়ার সময় পথে বাবার এড়ালে টগরকে কল দিতে লাগলো। আশ্চর্য, ফোন সুইচ অফ। চিন্তায় চন্দ্রের গলা শুকিয়ে আসছে। টগরে কিছু হয়ে যায়নি তো? সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। টগর সবেমাত্র বাড়িতে এসেছে। নিয়াজের লাশ আনা হয়েছে বাড়িতে খানিকক্ষণ আগে। টগর তার আগেই চলে এসছে ওই বাড়ি থেকে। মাথার ভেতর অনেকগুলো হিসাব নিকাশ ঘুরপাক খাচ্ছে পারে পারে। এক মগ ব্ল্যাক কফি নিয়ে টগর বসলো শান্ত হয়ে। নিজেকে শান্ত করতে হবে। খেলা ঘুরে গেছে, এবার একে একে সবার মুখোশ খুলে দিতে হবে। টগর ল্যাপটপ নিয়ে বসেছে। অনেকগুলো কাজ জমেছে তার। দ্রুত হাতে কিছু ফাইল রেডি করলো। তারপর সব মেল করে পাঠালো হেড অফিসে। কিছু ডকুমেন্টস প্রিন্ট করে ডুপ্লিকেট হিসাবে সরিয়ে রাখলো। মাথার ভেতর অজস্র চিন্তা। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে তার। টোপ দিয়ে এসেছে সে এবার মাছ বড়শিতে কাঁথার পালা। টগর জানে মেন কালপ্রিটকে আজকে হাতে নাতেই ধরতে পারবে সে। যদিও তার হাতে অনেক প্রমাণ আছে, তবুও সে চায় হাতে নাতে ধরতে। কত হিসেব বাকি আছে। গোজামিল দিয়ে মা যা বুঝিয়ে গেছে, সেই গোজামিলের ফাঁক ফোকর দিয়ে অনেক সত্য বের হয়ে এসেছিল। টগর কখনো মাকে কিচ্ছু বলেনি। মা কষ্ট পাবে, ভয় পাবে ভেবে সবসময় চুপ করেছিল। আজ মা নেই, তার জন্য ভাবার কেউ নেই। কি অদ্ভুত, এই পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, অথচ তাকে নিয়ে একটু ভাবার মতো কেউ নেই। কেউ থাকবে না কখনো। বাবার ছবিটা বুকে টেনে নিল টগর। নিজেকে নিজে বলল, না, আমি ভেঙে পড়বো না, কিছুতেই না। নিজের সিআইডির ব্যাচটা এক নজরে দেখে মুচকি হাসলো টগর। এখনো অনেকটা পথ যেতে হবে।
শপথ নিয়েছিল এই দেশের সেবা করবে বলে। এই শপথ টগর রাখতে নিজেকে ধাতস্থ করে টগর ফোন চেক করলো। চার্জ শেষ হয়ে সেই কখন ফোন সুইচ অফ হয়ে গেছে টগরের জানা নেই। ফোন চার্জে বসিয়ে টগর রান্না করতে গেল। চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়ে টগর আবারও ল্যাপটপের কাছে এলো। চন্দ্রর কথা মনে পড়েছে হঠাৎ করে। মেয়েটা ভীষণ ভালো রান্না করে, কেমন আদুরে একটা মেয়ে। কাছাকাছি এলেই টগরের ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখে। অথচ প্রথম প্রথম ওকেও ওর বাবার মতো জঘন্য মনে হয়েছে। ভুল বুঝেছে না বুঝে মনে মনে হাসতে লাগলো টগর। ল্যাপটপে আবারও একটা ভিডিও প্লে করলো টগর। কেমন দ্রুত হাতে চন্দ্র তার রুমে ক্যামেরা ফিট করছে। আরও একবার টগর হাসতে হাসতে গড়াগড়ি খেলো। বোকা মেয়ে জানে না টগরের পুরো বাড়ি সিসি ক্যামেরা আওতাধীন। যেই ক্যামেরা মেয়েটা সেট করেছে সেই ক্যামেরা টগর বহু আগেই ব্যবহার করে এসেছে বিভিন্ন অপারেশনে। সিংহের গোয়ায় এসেছে সে সিংহকে শিকার করতে। আজ তুমি তো সূর্যটার মতো নিয়াজের অবস্থা। কিছুক্ষণ পরেই বিলীন হয়ে যাবে এই নশ্বর পৃথিবীতে। ধীরে ধীরে মুছে যাবে নিয়াজের নাম। খাটিয়ার উপর পড়ে আছে নিয়াজের লাশ। শর্মি দুই চোখে শ্রাবণ ধারা। শর্মি দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে লাশের খাটিয়ার দিকে। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আছে শর্মি। যাকে বিশ্বাস করেছে, বিয়ে করেছে, অথচ তার মৃত্যুতে শর্মি একটু শোক প্রকাশ করে মন খুলে কাঁদতে পারছে না। তাকে শেষ দেখা দেখতে পারবে না। সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতে পারে, কিন্তু তবু আজ মন বলছে শেষবার যদি তাকে এক নজর দেখতে পারত। মন এত বেহায়া কেন কে জানে। নয়তো যেই মানুষ শর্মির সাথে এত অন্যায় করেছে, এত কষ্ট দিয়েছে শর্মিকে, তাকে দেখার জন্য কি মন উতালা হয়ে আছে। কেন বারবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। নিয়াজের আদর, নিয়াজের ভালোবাসা সব কেমন মনে পড়ছে বারবার। কি ভীষণ ভালোবাসা নিয়ে বুকের মধ্যে ঝাপটে ধরতো নিয়াজ। চুমুতে চুমুতে শর্মিকে অস্থির করে তুলতো। এত আদর করার মানুষ কীভাবে সে এভাবে ধোকা দেয়, কীভাবে সব শেষ করে দিল। চন্দ্র এসে শর্মির কাঁধে হাত রেখে বলল, এত ভেঙে পড়িস না শর্মি। আমি জানি তোর ভীষণ কষ্ট হচ্ছে বোন, কিন্তু যেটা ধ্রুব সত্যি সেটা অস্বীকার করার কোনো উপায় তো নেই। তুই এভাবে কান্না করলে সবার সন্দেহ হবে। কিন্তু শর্মি কি উত্তর দিবে জানে না। সে জানে সবাই দেখলে সন্দেহ করবে, কিন্তু সে যে সহ্য করতে পারছে না। চন্দ্র শর্মিকে একা ছেড়ে দিয়ে সরে গেল সেখান থেকে। কাঁদুকো নিজের ভেতরে সব যন্ত্রণা নিয়াজের লাশের সাথে সাথে দাপন করে দিক। ভেতরের দিকে কান্নার রোল উঠেছে। আত্মীয় স্বজন সবাই এসেছে। চন্দ্র বাবাকে খুঁজতে গেল। কিছুক্ষণ পর দেখতে পেল শাহজাহান তালুকদার সোফায় বসে দেয়ালে থাকা আয়নার দিকে তাকিয়ে আছে। চন্দ্র আড়াল থেকে আয়নাতে লক্ষ্য করল মিষ্টি কালার শাড়ি পরনে একজন মহিলা বসে আছে একটা রুমে। নীরবে চোখের পানি মুছে চলেছে। শাহজাহান তালুকদার পূর্ণ মনোযোগ দিয়ে তাকে দেখছে। চন্দ্র এসে বলল, তো আব্বা। চমকে উঠে শাহজাহান তালুকদার বলল, হ্যাঁ মা বল। চন্দ্র কিছু বলল না, চলে গেল সেখান থেকে। তার হঠাৎ করে মনে পড়ল টগর এখানে থাকতে পারে কোথাও হয়তো। চন্দ্র চলে যেতেই শাহজাহান তালুকদার উঠে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে সবেমাত্র রুম খালি হয়েছে। এখন আর ওই রুমে কেউ নেই। আজ আর ভয় পেল না শাহজাহান তালুকদার। যা হারানো তা তিনি হারিয়ে ফেলেছেন বহু বছর আগে। আজ আর হারানোর কিছু নেই, কিন্তু অতীতের সেই বিচ্ছেদের যন্ত্রণা তিনি আজও ভুলেনি। শাহজাহান তালুকদার এসে দাঁড়াতেই রুমে থাকা মহিলাটি আতঙ্কিত হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, তুমি এখানে? মুচকি এসে তালুকদার বলল, তোমার জন্য কানিজ। কানিজ গম্ভীর হয়ে বলল, বাজে কথা বলো না, এসব ফাত্রামি করার বয়স নেই তোমার এখন। তালুকদার বিছানার এক পাশে বসে বলল, ফাজলামি করছি না কানিজ, করলে তো বহু আগেই বলতাম। সেই দিন উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি আমাকে ছেড়ে সরকারি চাকরিজীবী পাত্রর গলায় মারা পড়ালে, অথচ আমাকে চিঠিতে লিখলে যে আমি যাতে আগের দিন ঢাকায় চলে যাই, তুমি বিয়ের দিন পালিয়ে আসবা। আমিও বোকার মতো তোমার কথা বিশ্বাস করলাম কানিজ, অথচ বুঝতে পারিনি আমি গ্রামে থাকলে ঝামেলা করতে পারি ভেবে তুমি চালাকি করে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছ। কানিজের মুখে মেঘের ছায়া নেমে এলো। এইসব কথা তার শুনতে ইচ্ছে করছে না। মুখ ভোতা করে বলল, সুখে থাকার অধিকার সবার আছে তালুকদার, আমারও আছে। তুমি ছিলে তখন ছন্ন ছাড়া মানুষ। কি ছিল তোমার বলো তো? চালচলুহীন একটা মানুষের হাত আমি ধরবো কোন ভরসায়? শাহজাহান তালুকদার দুই চোখে বিষাদের ছোঁয়া।
গলা ভারী হয়ে এসছে, মুচকি হেসে বলল, সুখে থাকার অধিকার তোমারও আছে কানিজ। তাই বলে আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙে দিয়ে কেন তোমাকে সুখী হতে হলো? আমাকে বলেই দিতে না হয় আমাকে ভালোবাসো না। আমাকে কেন ভালোবাসার আশ্বাস দিয়েছিলে? আমি তো অপেক্ষায় ছিলাম। 2 দিন রেল স্টেশনে ঠায় বসেছিলাম, শুধু যে কোনো সময় তুমি চলে আসবে ভেবে। সস্তায় এক রুমে একটা বাসা ঠিক করে রেখেছিলাম। ছোট ছোট 2টো পাতিল কিনে রেখেছিলাম, একটা বালিশ, একটা তোশক, সব তোমার পছন্দ মতো করে রেখেছিলাম, যাতে আমাদের ছোট্ট সংসারে এসে তুমি অবাক হও আগেই সব রেডি রেখে। শুধু বিলাসিতা, উচ্চবিত্ত স্বামী চেয়েছিলে তুমি, আমার ভালোবাসা চাইলে না। তো এখন স্বামী, বিলাসিতা নিয়ে সুখে আছো তো নিশ্চয়ই? স্বামীর ভালোবাসা পেয়েছো কি? কানিজ জবাব দিল না। কি বলবে সে? কিভাবে বলবে? যেদিন পালাতে গিয়ে আব্বার হাতে ধরা পড়ে যায় কানিজ। বড় ভাইজান আর আব্বার ধমকের সামনে কানিজের কিচ্ছু করার ছিল না। কাদের ভাইজান নিজেকে তো তাকে শাসিয়েছে, যদি পালানোর চিন্তা করে তবে তাকে আব্বা আম্মা বিষ খাবে বলে ঠিক করেছে। এখন সিদ্ধান্ত কানিজের হাতে। কানিজ পারেনি নিজের ভালোবাসার মানুষের হাত ধরতে। আব্বার সম্মানের কথা ভেবে কানিজ পারেনি। শাহজাহান তালুকদার উঠে দাঁড়ালো, তারপর ম্লান সুরে পড়ল, তোমাকে কত বছর পরে দেখলাম কানিজ জানো? খুব ইচ্ছে ছিল তোমার সাথে একবার দেখা করে জিজ্ঞাসা করার আমার দোষ কোথায় ছিল। তোমার উত্তর আমি জানতে চাই না। তোমাকে পাইনি, তুমি আমাকে ঠকিয়েছ, এ আক্ষেপ আমার আছে কানিজ। আমার সারা জীবন এই আক্ষেপ থেকে যাবে। নিজেকে উজাড় করে ভালোবেসেও আমি তোমাকে পাইনি। তুমি ঠান্ডা মাথায় আমার সব স্বপ্ন খুন করেছ। সংসার আমারও হয়েছে, সন্তান হয়েছে, নিজের চেয়ারম্যান হয়েছি। কেন হয়েছি চেয়ারম্যান কানিজ জানো? শুধু তোমার আব্বা আর ভাইকে দেখানোর জন্য। যেদিন আমি আমার ভালোবাসার কথা তোমার আব্বাকে জানিয়েছিলাম, তোমার আব্বা বলেছিল তুমি চেয়ারম্যানের মেয়ে, আমি তোমার লেভেলের মানুষ না। আমার আব্বার অহংকার ভেঙে দিতে আমি চেয়ারম্যান হয়েছি। যতবার ইলেকশন আসে ততবার আমার মনে পড়ে যায় তোমার বাবার অহংকারী সেই কথাগুলো। তুমি আমাকে ঠকিয়েছ, সে কষ্ট আমার আছে। তবে তার চেয়ে বেশি মনে সুখ আছে, আমার একজন স্ত্রী আছে যে আমাকে ঠিক আমার মতো করে বোঝে। বিয়ের পর প্রথম মাঝরাতে আমার ছটফটানি দেখে সে কখনো রাগ করে বলেনি প্রাক্তন প্রেমিকের কথা মনে করে কষ্ট পাচ্ছি কেন। সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সব সময় আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসা, যত্ন দিয়ে আপনার মনের সব ক্ষত মুছে দিব। ক্ষত যে মুছে দিয়েছে কানিজ। শুধু আক্ষেপ হলো কেন আমি তোমার মতো ভুল মানুষকে ভালোবাসলাম, কেন আমি অপাত্রে নিজের ভালোবাসা দান করলাম। এই যে আজকে আমি এসেছি এখানে তোমার সাথে কথা বলছি, তাও আমার স্ত্রীর জন্য। সেই আমাকে পাঠালো একটাবার তোমার সাথে কথা বলতে, মনে যেসব প্রশ্ন আছে সব জিজ্ঞাসা করে নিজেকে হালকা করতে। তোমার সাথে কথা বলতে বসে আমার মনে পড়ল এখানে না এসে আমি আমার স্ত্রীর সাথে সন্তানদের নিয়ে সন্ধ্যায় চা বিস্কুটে আড্ডায় বসলে মনে হয় বেশি শান্তি পেতাম। তোমার সাথে কথা বলতে বসে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। আসছি কানিজ। শাহজাহান তালুকদার বের হয়ে গেল রুম থেকে। বাইরে এসে দেখে শর্মি একটা সোফায় বসে আছে। চন্দ্রকে দেখতে পেল না। কেমন ভয় ভয় করতে লাগলো শাহজাহান তালুকদারের। মেয়েটা কোথায় গেল? শর্মিকে জিজ্ঞেস করতেই শর্মি বলল, আপাকে তো আমিও দেখছি না আব্বা। পকেট থেকে ফোন বের করে চন্দ্রকে কল দিলেন তিনি। পর মুহূর্তেই চন্দ্র ছুটে এলো। 2 মেয়ের হাত ধরে শাহজাহান তালুকদার বের হয়ে এলেন। কানিজের বিয়ের পর থেকে কাদের খানের সাথে শাহজাহান তালুকদারের বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। একে অন্যের শত্রু হয়ে যায় দুজনে। তালুকদার চলে যেতেই কানিজ বালিশে হেলান দিয়ে বসল। সুখে কি কানিজ থাকতে পেরেছে? আজও কোনোদিন চাকরি করার স্বামী পেয়েছে সবাই জানে, কিন্তু মাতাল স্বামী পেয়েছে তা কয়জনে জানে। বউকে টাকা পয়সা সোনা দিয়ে ভরিয়ে রাখে সবাই জানে, অথচ বিয়ের পর থেকে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে এটা কয়জন জানে? জানে না, কেউ জানে না। অভিমান করে কানিজ আব্বা ভাইদের জানায় নিয়ে এসো। কী হবে জানে? সবশেষে তারা না হয় তাকে নিয়ে যাবে।
তাতে কি যাকে হারিয়েছে কানিজ তাকে ফিরে পাবে? কানিজ নিজেকে নিজের শাস্তি দিতে চেয়েছে। শেষ দিকে আব্বা ভাইজান জানতে পেরে যখন শত চেষ্টা করেও কানিজকে ওই বাড়ি থেকে আনতে না পেরে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছিল, আব্বা চিঠি পাঠিয়ে লোক পাঠিয়েও খালি হাতে ফিরে আসতো। কানিজ তখন শান্তি পেত। আব্বা বুঝু, ভালো করে বুঝু, কষ্ট পাক আব্বা। যেই কষ্ট আব্বা কানিজকে দিয়েছে তার ছিটে ফোটা আব্বাকে ফেরত দিতে পেরে কানিজ খুশি হতো। বিয়ের পর কানিজ আর আসেনি বাপের বাড়িতে। আব্বা মারা যাবার 2 দিন আগে এসেছিল। তালুকদার কি কখনো জানতে পারবে? এসব না জানাই ভালো। তালুকদার স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে, সুখে থাকুক। আল্লাহ তাকে স্বামী দিয়েও সুখ দেয়নি, সন্তান দিয়েও না। এই ভালো করেছে আল্লাহ। সব কষ্ট দিক তাকে। নিজেকে নিজে কষ্ট পেতে দেখলে আনন্দিত হয় কানে। চন্দ্র অনেক খুঁজেও টগরকে খুঁজে পেলে না। এমন কাউকে পেলেও না যাকে জিজ্ঞেস করতে পারে টগরের কথা। 3 জনই বাড়ির দিকে যাচ্ছে, অথচ 3 জনের মনে 3 রকম চিন্তা।